শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত ১১৬৯ জন সদস্য। গণতন্ত্রের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাবার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে নারী সহ ১৪ জন আটক। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা। ময়মনসিংহে স্কুলে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ২ শিক্ষার্থী শনাক্ত। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ, জামাতের কর্মী ধারণা পুলিশের। সাভারের আশুলিয়ায় গুড়িয়ে দেয়া হলো ২টি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। এবং দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরও তীব্র হওয়ার আশঙ্কা। বিচারপতি নিয়োগে আইন তৈরির আশ্বাস মন্ত্রীর। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সাজিদ রাজু। শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত ১১৬৯ জন সদস্য। শপথ গ্রহণ শেষে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশ থেকে আসা নবনির্বাচিত সদস্যদের মধ্যে প্রথম দফায় ৫৫৮ জন এবং দ্বিতীয় দফায় ৬১১ জন শপথ নেন। এর আগে গত ১১ জানুয়ারি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০০ সালে আইন পাশ হওয়ার ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর সারা দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত হবে। নারীর উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ সহ দারিদ্র্য বিমোচন সবকিছুতে আমাদের অংশগ্রহণ থাকবে বলে আমরা আশা করতেছি। পরিষদ গঠন হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ড মেম্বারগণ তাদের প্রয়োজনগুলি ওখানে তুলে ধরবেন। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা বা মসজিদ, মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠান আর বিশেষ করে সার্বিক উন্নয়নের জন্য আমাদের দায়িত্ব অর্পিত হচ্ছে বলে আমি বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থানীয় সরকার ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায়ে এনে গণতন্ত্র চর্চাকে সুসংগঠিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। বর্তমান গণতান্ত্রিক সরকারের রূপকল্প ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে জেলা পরিষদ অধিকতর কার্যকরী ও বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আমি আশা প্রকাশ করি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় চট্টগ্রামে রোহিঙ্গা সন্দেহে ৭ নারী সহ ১৪ জনকে আটক করেছে কাস্টমস বিভাগ। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। এরপর থেকে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ইমিগ্রেশন বিভাগ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ইমিগ্রেশনে সন্দেহজনক গতিবিধি ও আচরণের জন্য রোহিঙ্গা সন্দেহে ৭ নারীসহ ১৪ জনকে আটক করা হয়। তারা ওমরা ভিসা নিয়ে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিল। তবে আটককৃতদের দাবি তারা রোহিঙ্গা নন এবং বৈধভাবে সৌদি যাচ্ছেন। আমার জন্ম হয়েছে বাংলাদেশে, ওই আমার এলাকার মেম্বার হলে নুলাই মেম্বার, ওয়ার্ড হলে ৭ নম্বর ওয়ার্ড, আমার চেয়ারম্যান হলেন নুরসেন চেয়ারম্যান। আমার শখ হয় উমরা করার, তাই যাচ্ছি। আমি আর আমার মামা, তারপর ১৫ দিন পর আবার চলে আসবো। এদিকে আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। একটু বেশি সংখ্যক যাত্রীকে এক্সামিন করা হয়, তাদেরকে মানে রোহিঙ্গা সন্দেহে। তাদের মধ্যে ১৪ জনের প্রমাণ পেয়েছে ইমিগ্রেশন, সেই ১৪ জনকে আটক করেছে এবং ইমিগ্রেশনে ওই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন। নিয়ম অনুযায়ী ওমরা করতে নারীদের সঙ্গে একজন নিকটাত্মীয় যাওয়ার কথা থাকলেও আটক ৭ নারীর সঙ্গে যে পুরুষ সদস্যরা ছিলেন তারা কেউই আত্মীয় নন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি বিদ্যালয়ের ক্লাসরুমে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ২ শিক্ষার্থীকে শনাক্ত করেছে পুলিশ।
ঘটনার পর থেকে দুই তরুণী পলাতক থাকায় জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে পুলিশের ধারণা লিফলেট বিতরণকারীরা জামায়াতের কর্মী। এ ব্যাপারে তাদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানায় পুলিশ। হারুনুর রশিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। স্কুল কর্তৃপক্ষ জানায়, গত শনিবার বাথরুমে যাওয়ার কথা বলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রবেশ করে দুই তরুণী, কিন্তু তারা একটি ক্লাসরুমে ঢুকে কিছু লিফলেট বিতরণ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, নবম শ্রেণীর ক্লাসে ঢুকে সিরাতুন নবীর ডাক নামে কিছু লিফলেট শিক্ষার্থীদের ব্যাগের নিচে রেখে দেয় তারা। এ সময় কয়েক শিক্ষার্থীদের সাথে কথা বলেই দ্রুত বের হয়ে যায়। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি শিক্ষকদের জানালে স্থানীয় থানা পুলিশকে খবর দেওয়া হয়। ওকে চিনতাম, কিন্তু ওর চলাফেরা কিছু সন্দেহজনক ছিল না, ওকে ভালোই বোঝা যেত। কারোগুলো ব্যাগের নিচে আর কারোগুলো বইয়ের ভিতরে রাখা চলে গেছে। তারা বলছে যে এটা যাতে কাউকে না দেখায়। পরে আমার কাছে অনেক টিস দিছে, কাগজ দিছে, পরে বলে দিছে যে তোমরা এগুলো পরে মেয়েরা দিয়ে দিও। টয়লেট ব্যবহারের নামে অফিস যাবে এই কথা বলে দারোয়ানকে তারা ভিতরে প্রবেশ করে। লিফলেটে যেটা লেখা আছে একটা সিরাতুন নবীর ডাক, তারা ওই মেয়েদের ব্যাগের ভিতরে, ব্যাগের নিচে, বইয়ের ভিতরে, বইয়ের নিচে রেখে দ্রুত চলে যায়। এদিকে বিষয়টি নিয়ে চাঞ্চল্য শুরুর পর একাদশ শ্রেণীর শিক্ষার্থী শরীফা আক্তার এবং অপরজন ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারিয়া। এরপরে থেকে তারা বাড়ি থেকে নিখোঁজ। তারপর আমরা তার আত্মীয় স্বজন সবাইকে একের পর এক আমাদের কাছে নিয়ে এসে তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতেছি। ধারণা করতেছি এটা মানে জামাত রিলেটেড হতে পারে। আবহ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের পক্ষে বিতরণ করা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক 16 শিরোনামে ওই লিফলেটে ইসলামের বিধিবিধানের ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন বাংলার সময়। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফিনা আমাদের সাকিব, তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবেই। রবি। দেশের সর্বোচ্চ আদালতে দেখা দিয়েছে বিচারপতি সংকট। অবসর, মৃত্যু এবং দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকাই এই সংকটের প্রধান কারণ। এর উপর আবার এবছরেই অবসরে যাচ্ছেন 7 জন বিচারপতি। ফলে 97 জন বিচারপতি দিয়ে 5 লক্ষাধিক মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট। সিনিয়র আইনজীবীরা বলছেন, দ্রুতই বিচারপতি নিয়োগ না দিলে উচ্চ আদালতে মামলা জট আরো তীব্র হবে। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন বিচারপ্রার্থীরা। আইনমন্ত্রীর আশ্বাস, বিচারপতি নিয়োগে আইন তৈরি করে অচিরেই সংকট সমাধানের চেষ্টা করা হবে। আফজাল হোসেনের রিপোর্ট। সবশেষ 2015 সালের 5ই আগস্ট প্রধান বিচারপতির পরামর্শের আলোকে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এরপর গত বছরের মাঝামাঝি সময়ে আরও 8 জন বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতি সুপারিশ করলেও তা এখনো আলোর মুখ দেখেনি। আপিল বিভাগে 11 জন বিচারপতি থাকার কথা থাকলেও এখন আছেন 8 জন, যাদের মধ্যে 2 জন বিচারপতি অবসরে যাবেন অল্প সময়ের মধ্যে। ফলে এ বিভাগের বিচারপতির স্বল্পতা এখন দৃশ্যমান। হাইকোর্ট বিভাগের বিচার কাজ চালাতে 89 জন বিচারপতি যখন হিমশিম খাচ্ছেন, তার ওপর এবছর অবসরে যাচ্ছেন 5 জন বিচারপতি। সিনিয়র আইনজীবীরা বলছেন, 2 বিভাগে 4 লাখেরও বেশি মামলার বিপরীতে বিচারকের এই সংখ্যা অপ্রতুল। তাদের দাবি দ্রুত বিচারপতি নিয়োগের। কোনো অবস্থাতে যেন মামলার জট না বাড়ে। আর এমনি তো অনেক মামলার জট আছে, সেই সমস্ত লক্ষ্য করে অবশ্যইভাবে আমার মনে হয় যে সমস্ত ভ্যাকেন্সি আছে বা প্রয়োজনে আরও বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। মহামান্য রাষ্ট্রপতি এটা অবশ্যই ওনার কগনিজেন্সে নেবেন, নজরে নেবেন। বিচার প্রার্থী যারা জনগণ তাদের ন্যায় বিচারের স্বার্থে আমি মনে করি অধিক সংখ্যক বিচারক নিয়োগ দেওয়া উচিত মাননীয় প্রধান বিচারপতির পরামর্শক্রমে, এবং এটা খুবই অতি সত্বর করা উচিত। আইনমন্ত্রী জানান, বিচারপতি নিয়োগে আইনি কাঠামো তৈরির কাজ চলছে। বিচারপতি সংকট হলেই সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে নিয়োগ দেওয়া হবে বিচারপতি। যখনই প্রয়োজন তখনই আমরা এই বিচারপতি নিয়োগ দিই। পাশাপাশি আমরা যেটা করছি, যেটা আমার মনে হয় যে একটা দাবিও উঠেছিল, সেটা হচ্ছে যে বিজ্ঞ বিচারপতি নিয়োগ দেওয়ার ব্যাপারে একটা আইন
ইনশাআল্লাহ এই বছরের মধ্যে করে ফেলব। দ্রুত বিচারপতি নিয়োগ করা না গেলে মামলা জট আরো তীব্র হবে সর্বোচ্চ আদালতে। ন্যায় বিচারের সুফল থেকে বঞ্চিত হবেন বিচার প্রার্থীরা, এমনটাই মত সিনিয়র আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে। লক্ষ্মীপুরের ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হত্যা চেষ্টা মামলায় 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের 5 বছরের জেল। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কোকা কোলার নতুন বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে ময়মনসিংহের ভালুকায় কোকা কোলায় পণ্য তৈরি এবং বোতলজাত কারখানার উদ্বোধন শেষে একথা বলেন তিনি। উন্নয়নশীল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কোকা কোলার নতুন বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা রাখি। প্রতিটি ঘরের খাদ্য তালিকায় কোকা কোলা প্রবেশ করতে পেরেছে, এটাই কোম্পানিটির সার্থকতা। সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে 2টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। সকালে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে কয়েকটি ইট ভাটায় অভিযান। গুলোতে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র না নেয়ায় এগুলো অবৈধ বিবেচনা করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও আমিনবাজারে কয়েকটি টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী অবৈধ কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। চলছে ইট তৈরির মৌসুম। চাহিদা মেটাতে ঢাকার আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য ইট ভাটা। এর মধ্যে আবার অধিকাংশই অবৈধ। এসব ইটভাটায় আধুনিক জিগজ্যাগ প্রযুক্তির ব্যবহার তো হয় না, বরং কাঠ এবং অত্যন্ত নিম্নমানের কয়লা পোড়ানো হয়। এতে দূষণের শিকার হচ্ছে পরিবেশ, ঝুঁকিতে জনস্বাস্থ্য। আর এর বিরুদ্ধেই ঢাকার অদূরে আশুলিয়ায় অভিযান চালিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয়ায় 2টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে এগুলো পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটার ম্যানেজার অবশ্য দাবি করলেন তাদের আবেদন করার যথাযথ সময় দেওয়া হয়নি। এক ভদ্রলোক আসছিল, আইসা বলে গেছে যে আপনারা এগুলোর কাগজপত্রগুলো করেন। আমরা বলছি ঠিক আছে, আমরা কাগজপত্র করতেছি, চেষ্টা করতেছি। এখন আমাদের যেটা হয়ে গেল অজান্তে, আমরা তো কোনো কিছুই জানি না। এক পরিসংখ্যান থেকে জানা যায় ঢাকার আশেপাশের 3 জেলায় 275টির বেশি অবৈধ ইটভাটা রয়েছে। এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় নানা সময় অভিযান চালিয়ে থাকে। তবে এটি পরিবেশ রক্ষায় কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। উপমন্ত্রী জানালেন 2014 সালের ইটভাটা স্থাপন আইন যারা মানবেন না তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশের স্বার্থে, দূষণমুক্ত পরিবেশের স্বার্থে আমরা দূষণ করে এরকম কোন ইটভাটা আমরা করতে আমরা দেব না। এরপর অভিযান চালিয়ে আমিনবাজারের টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনকারী 6টি অবৈধ কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে দেখা যায় কিশোর শ্রমিকরা অত্যন্ত নিম্নমানের পরিবেশে কাজ করছে। এই ঘটনায় 2 জনকে আটকও করা হয়। এই টায়ারগুলো মনে করেন যে বয়লার আছে, বয়লারের ভিতরে এগুলো ঢুকানো হয়। এগুলো পুরো মনে করেন যে তেল বাড়ায় আর কালি বাড়ায় আর মনে করেন যে স্কাপ বাড়ায়। এটা নোংরা কাজ, তারপর এখন পেটের দয়ে করতে হয়। ঢাকার উপকণ্ঠে এরকম অসংখ্য অবৈধ কারখানা রয়েছে। এর বিরুদ্ধে নিয়মিত বিরতিতে অভিযান চালিয়ে নয়, বরং এগুলো যাতে গড়ে উঠতে না পারে সে ব্যাপারে তৎপর থাকার আহ্বান সাধারণ মানুষের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, সাভার। রংপুরে বিভিন্ন এলাকায় আলুর জমিতে দেখা দিয়েছে লেড ব্লাইট বা নাবি ধসা রোগ। ঘন ঘন কীটনাশক ছিটিয়েও রোধ করা যাচ্ছে না এই রোগ। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, তো অন্যদিকে উৎপাদন কমে যাবার আশঙ্কা করছেন কৃষকরা। এই দুঃসময়ে কৃষি বিভাগের কর্মকর্তারাও খবর রাখছেন না বলে অভিযোগ তাদের। কৃষি বিভাগ বলছে, সঠিক পরামর্শ অনুযায়ী স্প্রে সহ অন্যান্য ব্যবস্থা না নেয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় রংপুর থেকে মানিক সরকারের রিপোর্ট। রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকার আলুর জমিতে দেখা দিয়েছে লেড ব্লাইট বা নাভি ধসা রোগ। কৃষকরা বলছেন, গত কয়েকদিন ধরে আবহাওয়ার বিরূপতার কারণেই দেখা দিয়েছে এ রোগ। সপ্তাহে 3 থেকে 4 দিন ওষুধ ছিটিয়েও এখন রোধ করা যাচ্ছে না রোগ। আর কৃষি বিভাগ থেকেও পাওয়া যাচ্ছে না পরামর্শ বলে অভিযোগ কৃষকের। কি যে ঔষধ মারতেছি আর কি ঔষধ দিতেছে, ঔষধ কাজ করতেছে না। যে আবহাওয়ার দোষ না ঔষধের দোষ আমরা কিছু বলতে পারতেছি না। দিনে 4-5 দিন করে ওষুধ মারতেছি, সপ্তাহে কোনো আলুর কোনো কাজ হচ্ছে না।
যা হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে ঘন ঘন কীটনাশক প্রয়োগে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, অন্যদিকে রোগাক্রান্ত গাছে উৎপাদনও কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এমনও জমি আছে মনে করেন হাফেরও বেশি আউট হয়ে গেছে, মনে করেন এই যে একটু গোটা এখন তো আছে খালি ডান্টাটা। স্প্রে করলে সাধারণত মনে হয় প্রোডাকশন কমে যায়, আলুর গ্রোথটা কমে যায়, আলুর প্রোডাকশনটা কম হয়, ফলে মনে হয় আমরা প্রোডাকশনের দিকে মনে হয় হ্যাম্পার হবে আশা করতেছি। কৃষি বিভাগ এই রোগের কথা স্বীকার করে বলছেন মানসম্পন্ন বীজ ব্যবহার না করা এবং পরামর্শ অনুযায়ী কাজ না করায় এমনটি হয়েছে। এই সমস্যা থেকে উত্তরণের একটাই মাত্র উপায় আমরা মনে করি যে সঠিকভাবে সঠিক সময়ে ছত্রাকনাশক স্প্রে করা। প্রতিদিন যদি কৃষক যদি একটু ঘোরাঘুরি করে সামান্যতম কোনো পাতার দাগ দেখতে পারেন, সেখানে আলুর এই ক্ষেতে স্প্রে যেটা করবেন সেটা তো সঠিকভাবে করা হয়। রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় এবার 1,612,000 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলতে রংপুর ব্যুরোতে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক সম আশরাফ আলী। সরাসরি আমরা কথা বলবো তার সঙ্গে। জনাব আশরাফ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা রিপোর্টটিতে যেমন দেখলাম যে লেড ব্লাইট বা নাভি ধসা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কি কারণে এই রোগের প্রাদুর্ভাব এবং এ থেকে উত্তরণের উপায় কোনো আছে কি? ধন্যবাদ। আসলে নাভি ধসা রোগটা একটি ছত্রাকজনিত রোগ এবং এই ছত্রাকটির নাম হচ্ছে ফাইটোপথরা ইনভেস্টেন্স। এই ছত্রাক সাধারণত যদিও বলা হয় নাভি ধসা, আসলে এটা একটু আগাম আক্রমণ করে থাকে আলুতে এবং এটা আক্রমণ করলে গাছের পাতায় ছোট ছোট দাগ পড়ে এবং বেশি আক্রমণ হলে শেষ পর্যন্ত পাতাটা আর বাদামি রং ধারণ করে এবং গাছ মারা যায় আর কি। তো এটা উত্তরণের জন্য আমরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে আমাদের রংপুর জেলা থেকে আমরা লিফলেট বিতরণ করেছি, লিফলেট কৃষকদের মধ্যে বিতরণ করেছি এবং আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা কৃষকদেরকে বিভিন্ন রকমের ছত্রাকনাশক স্প্রে করার জন্য পরামর্শ দিয়েছি। যেমন ছত্রাকনাশকের মধ্যে যেমন আপনার আছে জ্যাজ আছে, নিউবেন আছে, রিডোমিল গোল্ড আছে এবং আপনার এক্সট্রামিল আছে। এই যে তো ছত্রাকনাশকগুলা আমরা কৃষকদের মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে পরামর্শ দিয়েছি আপনার জন্য ক্ষেতে সেচ না দেওয়া হয়, ইউরিয়া সার জন্য প্রয়োগ না করা হয়। এইভাবে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি। জনাব আশরাফ আলী, আমরা যতটা জানতে পেরেছি যে কৃষকরা অভিযোগ করেছেন এই রোগের যখন প্রাদুর্ভাব দেখা দেয় তখন তারা কৃষি কোনো কর্মকর্তাকে তারা কিন্তু কাছে পায়নি। আমি এতে একমত নই, কারণ আমরা ইতিমধ্যেই জেলা পর্যায় থেকে এবং উপজেলা পর্যায় থেকে মাঠ কর্মীদের মনিটরিং করছি। আমরা নিজেরা সেখানে যাচ্ছি, দেখতেছি এবং স্কোয়াড গঠন করে সেটা মনিটরিং করতেছি। উপরন্তু বর্তমান আমাদের খামারবাড়ি ঢাকা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে মোবাইলের মাধ্যমে মনিটরিং করা। আমরা সেই মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছি। এমনকি আমাদের আজকেও ঢাকা থেকে আমাদের একজন ডাইরেক্টর স্যার ডিজি মহোদয়ের নির্দেশ মতো এখানে এসে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করলেন। আমরা অব্যাহতভাবে আমরা এই কার্যক্রম অব্যাহত রেখেছি এবং মনিটরিং করতেছি। আচ্ছা, এখন যে অবস্থা এখন মাঠে বিরাজ করছে তাতে আলুর যে উৎপাদন সেটি কি লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা আছে কি? আপনার কি মনে হয়? আমার রংপুর জেলাতে 54,900 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এই বছর, যেটা লক্ষ্যমাত্রা ছিল 49,475 হেক্টর। আমাদের এখানে অনেক বেশি জমিতে এবার আলু চাষ হয়েছে এবং এই আলুর মধ্যে মাত্র এতগুলো জমির মধ্যে মাত্র অদ্য পর্যন্ত 23 হেক্টর জমিতে নাভি ধসা রোগের আক্রমণ ছিল এবং আক্রমণ হওয়ার পরপরই সেটা আমরা দমন করেছি এবং এখন বিস্তীর্ণ মাঠ সবুজ আর সবুজ, কোথাও কোনো রকমের রোগ আমি আজও ঘুরে এসে দেখলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে না। কৃষকরা এটা প্রতিরোধের জন্য তারা ছত্রাকনাশক স্প্রে করতেছে নিয়মিতভাবে, কোনো অসুবিধা হবে না এবং কাজেই ফলনেরও আমরা আশা করতেছি যে ফলনও কোনো কম হবে না। জনাব আশরাফ আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রংপুর ব্যুরো থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রংপুর বিভাগীয় উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম আশরাফ আলী। বাংলার সময় আরো থাকছে। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার 10 বছরেও নিয়োগ হয়নি কোনো স্থায়ী শিক্ষক। শিক্ষার্থীদের কাছ থেকে সেমিস্টার ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হত্যা
হত্যা চেষ্টা মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায় 2010 সালের 5 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সহসভাপতি আশরাফুল আলমকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় পরদিন লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন তার বাবা। দীর্ঘ শুনানি শেষে আজ মামলার রায় দেন বিচারক। রায়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহসভাপতি কে এম বাপ্পি ও যুবলীগ নেতা এহতেশাম হায়দার বাপ্পিকে 5 বছর এবং ছাত্রলীগের অপর 3 নেতাকে 1 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। একই সাথে জেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুন নবী সোহেল সহ অপর 4 জনকে 1 মাস করে কারাদণ্ডাদেশ দেন বিচারক। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার বাদীসহ 2 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দুপুরে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে সাক্ষ্য দেন তারা। মামলার বিচার শুরুর আদেশের পর আজই প্রথম সাক্ষ্য গ্রহণ হলো। এর আগে কারাগার থেকে 5 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। তাদের উপস্থিতিতেই সাক্ষ্য দেন মামলার বাদী ও কাউনিয়া থানার তৎকালীন ওসি রেজাউল করিম এবং সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল হক। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে 23, 24 ও 25 জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন বিচারক। একই সাথে নির্ধারিত পরবর্তী 3 সাক্ষ্য গ্রহণের তারিখে আরও 15 সাক্ষীকে আদালতে হাজির করতে পুলিশ নির্দেশ দেয়। 2015 সালে 3 অক্টোবর জাপানি নাগরিক কুনিও হোশিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার তদন্ত শেষে 8 জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। মোহাম্মদ রেজাউল করিম তৎসময় অফিসার ইনচার্জ কাউনিয়া থানা ছিলেন, বর্তমানে তিনি পীরগঞ্জের ওসি হিসেবে রয়েছেন। এছাড়াও স্থানীয় চেয়ারম্যান সারা ইউনিয়ন মোহাম্মদ আশরাফুল ইসলাম জবানবন্দি এবং জেরা করা হয় 23/1/17, 24/1/17, 25/1/17। এই প্রতিদিন 5 জন করে সাক্ষ্য 15 জনের সাক্ষীকে হাজির করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। ঝরে পড়া ও স্কুলের বাইরে থাকা শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। দুপুরে চট্টগ্রামের রাউজানে শিশুদের জন্য স্কুলে ফিডিং কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান তিনি। যাদের স্কুল গোয়িং এর এজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, স্কুলে বাইরে থাকতে পারবে না। এডুকেশন ফর অল, জ্ঞান ভিত্তিক সমাজ করতে চাই, সমস্ত মানুষকে মানব সম্পদে পরিণত করতে চাই। সেটা করতে গেলে জ্ঞানের কোনো বিকল্প নাই। সমস্যার বেড়াজালে বন্দী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতিষ্ঠার 10 বছরেও নিয়োগ হয়নি একজনও স্থায়ী শিক্ষক। ফলে পলিটেকনিক কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অদক্ষ শিক্ষকরা নিচ্ছেন ক্লাস। যদিও সার্টিফিকেট দেওয়া হচ্ছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের, তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চ হারে সেমিস্টার ফি ছাড়াও অবৈধভাবে আদায় করা হচ্ছে 3,300 টাকা করে। আব্দুল্লাহ হাদের রিপোর্ট। প্রতিষ্ঠার পর 2008 সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ দিয়ে চালু হয় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম। এরপর সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার পর 3টি বিভাগে এখন শিক্ষার্থী প্রায় 450, কিন্তু কোনো বিভাগেই নেই একজনও স্থায়ী শিক্ষক। শিক্ষার্থীদের অভিযোগ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্লাস নেয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ কম টাকা দিয়ে পলিটেকনিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে চালাচ্ছেন ক্লাস। আর দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হয়ে গেছে ল্যাবের মূল্যবান যন্ত্রপাতি। কাজ করতে গেলে দেখেন যে যন্ত্রপাতি আমার দরকার তার অধিকাংশ পার্সি নষ্ট, কাজ করতে পারছে না। পলিটেকনিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আনকোয়ালিফাইড টিচার আইনা আমাদের ক্লাসগুলো পর্যালোচনা করা হচ্ছে। ছাত্রদের 2টি হলের অবস্থা করুণ। অধিকাংশ রুমে খাট না থাকায় মেঝেতে বাস করছে ছেলেরা, আর নিরাপত্তা কর্মী না থাকায় পাহাড়ের ওপর মেয়েদের হলটি বাহির থেকে তালা দিয়ে রাখা হয় রাতে। বাইরে থেকে উৎকট দুর্গন্ধ আসে। তারপর রুমের মধ্যে 4টা করে টেবিল দেওয়ার কথা, কিন্তু কোনো টেবিল নাই। লাইট এবং ফ্যান অনেক আগে নষ্ট হয়েছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। সংস্থাপন ফি দেওয়া সত্ত্বেও আমাদের সংস্থাপনের কোনো কাজই হয় না। আমাদের লাইট ফ্যান নিজেদের টাকায় ঠিক করা লাগে। কোনো নিয়ম না থাকলেও প্রতি সেমিস্টারে বাড়তি ফি আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এসব অনিয়ম বন্ধ সহ 12 দফা দাবিতে 24 ডিসেম্বর থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। মূলত অবৈধভাবে আমাদের কাছে টাকা নেওয়া হয়, যে টাকাটা আসলে সরকার থেকে অনুমোদিত না। প্রায় গত 1 মাস ধরে ক্যাম্পাস বন্ধ আছে, তো
যে কারণে আমরা এখন সেশন জটে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতেছে। কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সিলেট পলিটেকনিক্যালের অধ্যক্ষ। টানা কয়েকদিন গিয়ে কলেজে পাওয়া যায়নি তাকে। রেজিস্ট্রার জানালেন মাঝে মাঝে আসেন তিনি। স্যার আসেন না, বাট আমরা গিয়ে তখন ওনার সাথে ওইগুলা অফিসিয়ালি এগুলো ম্যানেজ হচ্ছে, মানে টোটালি হচ্ছে আর কি। বর্তমানে লাইব্রেরি ভবন দখল করে পরিবার নিয়ে থাকছেন রেজিস্ট্রার। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ধর্ম অবমাননার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজের বাড়িঘর ভাঙচুরের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শফিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হামলার প্রধান অভিযুক্ত হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আখিকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ও মন্দিরে হামলা মামলায় 5 দিনের রিমান্ড ছিল সে। সামাজিক মাধ্যম ধর্ম অবমাননার অভিযোগে গত বছরের 30 অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের শতাধিক বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সে সময় তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার রসরাজ দাসের বাড়িতে হামলা চালানো হয়। গাইবান্ধায় নিখোঁজ যুবদল নেতা শফিউল ইসলাম শাপলা ও সাইফুল ইসলামের সন্ধান চেয়ে আলাদা সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার। সকালে গাইবান্ধা প্রেস ক্লাবে সাদুল্লাপুরের নলডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা শফিউল ইসলাম শাপলার স্ত্রীর সাথী এক লিখিত বক্তব্যে তার স্বামীর সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি জানান, গত 10 জানুয়ারি তার স্বামী নিখোঁজ হওয়ার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে দুপুরে একই স্থানে সংবাদ সম্মেলন করেন সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামের নিখোঁজ হওয়া সাইফুল ইসলামের মা রেবেকা বেগম। তিনি অভিযোগ করেন, গত 10 জানুয়ারি দিনাজপুরের তাজপুরে বোনের বাড়িতে বেড়াতে গেলে সেখান থেকে সাইফুলকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর থানায় অভিযোগ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। বরিশালে 3টি ব্যবসা প্রতিষ্ঠানে তথ্যে গরমিল থাকায় অভিযান চালিয়ে নথিপত্র জব্দ করেছে এনবিআর কর্তৃপক্ষ। এনবিআর কর্তৃপক্ষ জানায়, দুপুরে নগরের সদর রোডের আবাসিক হোটেল এরিনায় অভিযান চালায় তারা। এ সময় হোটেলটির হিসাব সংক্রান্ত কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায়। পরে একই ভবনের একটি রেস্তোরাঁ ও একটি ক্লাবে অভিযান চালিয়ে ইসিআর মেশিন জব্দ করা হয়। পাশাপাশি হিসেবে গরমিল থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করে তারা। আয়কর রিটার্নের সাথে মিলিয়ে দেখবো যে তারা সেখানে কি পরিমাণ সেল দেখায়, এবং ভ্যাট ডিপার্টমেন্টও চেক করে দেখবে যে তারা প্রতিদিনের সেল কি পরিমাণ দেখাচ্ছে, এবং এটার উপর প্রযোজ্য হারে ট্যাক্স এবং ভ্যাট যেটা হবে সেটা আমরা আরোপ করব এবং প্রয়োজনীয় হারে জরিমানাও আরোপ করব। সাতক্ষীরায় ছাত্রলীগ নেতা ইমন হত্যার ঘটনায় আটক 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিকেলে 10 দিনের রিমান্ড আবেদনের জন্য জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 3 জনকে হাজির করা হয়। তবে এখনও রিমান্ড আবেদনের শুনানি হয়নি। এর আগে গত রাতে নিহত ইমনের চাচা আলম বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপরেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে এই 3 জনকে আটক করা হয়। পরে এই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার কামারডাঙ্গা বিল থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ হাসিবুল হাসান ইমনের লাশ উদ্ধার করা হয়। নড়াইলে সুলতান মেলার চতুর্থ দিনে অনুষ্ঠিত হল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালে ভিক্টোরিয়া কলেজের পাশে সুলতান মঞ্চে মেলা প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত 4টি বিভাগে সহস্রাধিক প্রতিযোগী অংশ নেয়। এ সময় ক্ষুদে শিল্পীরা রং তুলির বর্ণিল আঁচড়ে রাঙিয়ে তোলে নিজ নিজ ক্যানভাস। জেলা প্রশাসন ও এস.এম. সুলতান ফাউন্ডেশন আয়োজিত সপ্তাহব্যাপী মেলা চলবে আগামী 21 জানুয়ারি পর্যন্ত। পরিবারের নারী উদ্যোক্তা, সংসারে সুখের বার্তা স্লোগানে নারায়ণগঞ্জে শুরু হলো 2 দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন মেলা। দুপুরে শহরের চাষাড়ায় শহীদ জিয়া হলে মেলার উদ্বোধন করেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ মিয়া। এ সময় উইমেন্স চেম্বার অব কমার্স এর সমন্বয়ক ফারহানা আক্তার নীলা, ব্র্যাকের কর্মসূচি সমন্বয়কারী খালেদা খানম সহ নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়েছে। ব্র্যাক ও উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত এই মেলায় জয়িতার সম্মাননা
পদকপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের 27টি স্টল রয়েছে। বাংলার সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত 1169 জন সদস্য। গণতন্ত্রের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার অঙ্গীকার। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাবার সময় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে রোহিঙ্গা সন্দেহে নারী সহ 14 জন আটক। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা। ময়মনসিংহে স্কুলে বিতর্কিত লিফলেট বিতরণের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে 2 শিক্ষার্থী শনাক্ত। জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে সন্দেহ। জামাতের কর্মী ধারণা পুলিশের। সাভারের আশুলিয়ায় গড়িয়ে দেয়া হলো 2টি অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং দেশের সর্বোচ্চ আদালতে বিচারপতি সংকট, মামলা জট আরও তীব্র হওয়ার আশঙ্কা। বিচারপতি নিয়োগে আইন তৈরির আশ্বাস মন্ত্রীর। এই ছিল বাংলার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।